এখানকার ধনী ফ্যাশনেবল মেয়েদের কথা একটু বলে নিই। তাদের দোরস্ত করতে হলে দিন দুই আমাদের দিশি শাশুড়ির ও বিধবা ননদের হাতে রাখতে হয়। তারা হচ্ছেন বড় মানুষের মেয়ে কিংবা বড় মানুষের স্ত্রী। এমন সুন্দর করে দারুণ মজা করে লিখতে পারেন সেই মানুষটি যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আছেন আমাদের যাপন জুড়ে, আমাদের মনন জুড়ে, আমাদের প্রাত্যহিকী জুড়ে। তার জন্মদিন গেল গত বৃহস্পতিবার। সেই জন্মজয়ন্তীতে আপনাদের বলেছিলাম যে এবারের বই কথা বাই সাইফুরে কথা বলবো রবীন্দ্রনাথের বই নিয়ে, রবীন্দ্রনাথের ভ্রমণ গদ্য নিয়ে বা ভ্রমণ সাহিত্য নিয়ে। রবীন্দ্রনাথ আসলে এটাকে কি বলা যায়, বিলাসী কোনো পর্যটক ছিলেন না, বরং বলা যেতে পারে তিনি ভ্রমণ পিপাসু ছিলেন। ৩৩টা দেশে তিনি ভ্রমণ করেছেন এবং কিছুদিন পরপরই তার মনে হতো যে এবার বেরিয়ে পড়া উচিত। এবং তিনি শুধু বেরিয়ে পড়েননি, বরঞ্চ বেরিয়ে পড়ে যেখানে যাচ্ছেন সেই জায়গাটাকে তিনি ধারণ করেছেন, একেবারে যাকে বলে আত্মীকরণ করেছেন এবং সেইগুলো পরবর্তীতে লিপিবদ্ধ করেছেন। সেগুলো আমি যেটা পড়ছিলাম যে লাইনগুলো, সেটা হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্রের ৭ম পত্রের প্রথম কয়েকটা লাইন। এটা ছাড়া ইউরোপ যাত্রীর ডায়েরি, পথের সঞ্চয়, পথের প্রান্তে, জাপান যাত্রী, পশ্চিম যাত্রীর ডায়েরি, জাভা যাত্রীর পত্র, রাশিয়ার চিঠি, পারস্য যাত্রী ইত্যাদি গ্রন্থে তার সেই ভ্রমণ কথা আমরা পাই। এবং ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে তার যে সেই সি সিকনেস, সেটা নিয়েও যে তিনি লিখেছেন এবং সেটাও যে এইরকম মজা করে লেখা যায়, এটা রবীন্দ্রনাথ ছাড়া আর কেই বা করতে পারতেন। এবং ওইটা পড়লে তো যে কারোর মানে কি বলবো, আত্মারাম খাঁচা ছাড়া হবে। অথচ তিনি অবলীলায় সেই জিনিসগুলো অবশ্য হ্যাঁ পরে লিখছেন, কিন্তু অভিজ্ঞতার মধ্যে দিয়ে তো তিনি গেছেন। আবার অনেক সময় তিনি এরমও ঘটনা আছে যে তিনি বোম্বেতে গিয়ে আবার ফিরেও এসেছেন। উনি জাহাজে ওঠেননি, জাহাজ বুক করা সব কিছু, ফিরে এসেছেন। ফিরে এসে তিনি সোজা চন্দননগরে চলে গেছেন, সেখানে তার দাদা আর বৌদি আছেন। এবং তিনি কি করলেন, সুইমিং কস্টিউম পরে গঙ্গায় ঝাঁপ দিলেন, সাঁতার কাটলেন, সাঁতার কেটে উঠলেন। এবং সেই সময়ে সুইমিং কস্টিউম পরে সাঁতার কাটা মানে একটা বিষয় বটে, রবীন্দ্রনাথের পক্ষে এটা সম্ভব। কিংবা তার যে সেই পদ্মা বোটে যখন তিনি বসে আছেন, জুতা ভেসে গেছে, তিনি বোট থেকে লাফিয়ে পদ্মায় গিয়ে সেই জুতা তুলে আনছেন, সেটা তো রবীন্দ্রনাথ এই কাজগুলো করেছেন। রবীন্দ্রনাথের যে ভ্রমণ, সেই ভ্রমণগুলো যদি একটু সংক্ষেপে বলা যায় যে তিনি ১৭ বছর বয়সে প্রথম ইংল্যান্ড যাচ্ছেন এবং সেটা হচ্ছে ১৮৭৮ সালে। আর শেষবার গেলেন শ্রীলঙ্কায়, সেটা ১৯৩৪ সালে। ৫৬ বছর বয়স, মানে এই ব্যাপ্তি তার। এর মধ্যে তিনি ৬.৫ বছর কাল বিশ্ব ভ্রমণে কাটিয়েছেন। এই জায়গায় আমি এই যে তথ্যগুলো দেওয়ার জন্য একজনকে অবশ্যই আমি ধন্যবাদ দিব, সেটা হচ্ছে আমাদের বন্ধু পর্যটক এলিজা বিনতে ইলাহি। তিনি কিছু তথ্য আমাকে সংকলিত করে দিয়েছেন, যেটা এই বই দুটো পড়ার পাশাপাশি ওই তথ্যগুলো অনেক কাজে দিচ্ছে। আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে পারছি। ৭৮ সালে তিনি ইংল্যান্ড গেলেন, ৯০ সালেও আবার ইংল্যান্ড গেলেন। এটা ৭৮ মানে হচ্ছে ১৮৭৮, আর পরেরটা হচ্ছে ১৮৯০। ১৯১২তে গেলেন ইংল্যান্ডে এবং ইংল্যান্ড থেকে আমেরিকাতেও গেলেন। মানে ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা তিনি মোটামুটি যাকে বলে তন্ন তন্ন করে তিনি ঘুরেছেন এবং তথ্য তুলে এনেছেন। ১৬ সালে গেলেন জাপানে, জাপান থেকে আবার আমেরিকা। ১৯২০ সালে গেলেন ইউরোপ এবং আমেরিকাতে। ২৪-এ গেলেন চীন ও জাপানে। ২৪ সালে আবার দক্ষিণ আমেরিকা ও ইতালি। এই দক্ষিণ আমেরিকায় তিনি গেলেন, যাওয়ার কথা তার পেরুতে, কারণ পেরুর স্বাধীনতা শতবার্ষিকী হচ্ছে, সেই উৎসবে তিনি আমন্ত্রণ পেয়েছিলেন, তিনি যাচ্ছেন। কিন্তু পেরুতে তার যাওয়া হলো না। তিনি আর্জেন্টিনার রাজধানীতে থাকলেন, বুয়েন্স আয়ার্সে, এবং আচমকা সেখানে তার জ্বর হয়েছিল এবং তার শুশ্রূষায় থাকলেন হচ্ছে সেই বিখ্যাত ভিক্টোরিয়া ওকাম্পো,
যার সাথে রবীন্দ্রনাথের একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল, এবং সেই ভিক্টোরিয়া ওকাম্পো পরে তার জন্য প্যারিসে আয়োজন করলেন তার চিত্র প্রদর্শনীর। 25-এ তিনি গেলেন ইটালি, 26-এ তিনি অনেকগুলো দেশে গেলেন। ইটালিতে গেলেন, সুইজারল্যান্ড গেলেন, অস্ট্রিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, জার্মানি, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, তুরস্ক, গ্রিস, মিশর। এই দীর্ঘ যাত্রা রবীন্দ্রনাথ শুরু করেছিলেন 26-এর 15 মে মুম্বাই থেকে, এবং তার সঙ্গে তার পুত্রবধূ ও তাদের পালিত কন্যা নন্দিনী ছিলেন। শ্রীনিকেতনের সচিব প্রেমচাঁদ লাল, শান্তিনিকেতনের শিক্ষক গৌরগোপাল ঘোষ, তারা তো ছিলেনই। 27 সালে তিনি গিয়েছিলেন জাভা ও বালির দ্বীপ। 1929 সালে জাপান এবং কানাডা গেলেন। 30-এ আবার গেলেন ইংল্যান্ডে, পাশাপাশি গেলেন তিনি জার্মানি, ডেনমার্ক, রাশিয়া ও আমেরিকা। 32-এ গেলেন ইরান ও ইরাক। তারপরে 34 সালে গেলেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় তার যাওয়া, এবং একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে শ্রীলঙ্কার প্রথম যে জাতীয় সঙ্গীতটা ছিল সেটা কিন্তু রবীন্দ্রনাথের লেখা। পরবর্তীতে তারা সেটা বদলেছেন। একজন মানুষ 3 দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, পৃথিবীতে এই ধরনের দৃষ্টান্ত কিন্তু বিরল। রবীন্দ্রনাথের এই যে ভ্রমণ সাহিত্য, সেই ভ্রমণ সাহিত্য নিয়ে দুটো সংকলন আমরা দেখি। একটা হচ্ছে রবীন্দ্র ভ্রমণ সাহিত্য সমগ্র, যেটা আব্দুল মোমেন সম্পাদিত, প্রথমা থেকে বের হয়েছে, প্রথম এবং দ্বিতীয় খণ্ড। এইটা দুটো, প্রথম খণ্ডটা তিনি বলেছেন পাশ্চাত্য গ্রন্থনা ভূমিকা ভ্রমণপঞ্জি গ্রন্থ পরিচয় সহ, আর দ্বিতীয় খণ্ডটা তিনি বলেছেন প্রাচ্য। এই দুই ভাগে তিনি ভাগ করেছেন। আর একটা হচ্ছে ভ্রমণ সাহিত্য রবীন্দ্রনাথ, এইটা কথা প্রকাশ থেকে বেরিয়েছে। এই দুটো বইতে রবীন্দ্রনাথের এই ভ্রমণের সমস্ত কিছু ধরা আছে, এবং প্রতিটা পাতায়, প্রতিটা লাইনে তথ্য তো আছেই, তার সাথে আছে যে রাবীন্দ্রিক উইট বলতে যেটা বুঝি, রবীন্দ্রনাথের যে রসবোধ, সেই জিনিসগুলো এখানে আছে। এই দুটো বই আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং এটা যে কেউ, যে কোনো বয়সের পাঠক এটা পড়তে পারেন। আমরা বারবার জেনজিদের কথা বলি, এখানেও জেনজিদের কথা বলবো এই কারণে যে তাদেরও এটা পড়া উচিত। কারণ এইটাতে আমরা রবীন্দ্রনাথকে অন্যভাবে পাই। তার যে ছোট গল্প, বড় গল্প কিংবা উপন্যাস, গান, সেখানে এক রবীন্দ্রনাথ, এইখানে আর এক রবীন্দ্রনাথকে আমরা ধরতে পারি। শুধু তাই না, যেহেতু তিনি অনেক দিন ধরে ভ্রমণ করেছেন, অতএব এই যে ভ্রমণ, বিভিন্ন সময়ের ভ্রমণে তার যে দেখা, তার যে বোঝা, এই জিনিসগুলো তো বদলেছে। অতএব তার লেখার মধ্যে দিয়ে সেগুলো কিন্তু ফুটে ওঠে। অতএব রবীন্দ্রনাথকে তার জন্মদিনে আমরা এই ভ্রমণ সাহিত্য নিয়ে কথা বলার মধ্যে দিয়ে শ্রদ্ধা জানালাম।